আমি বললাম যে মাত্র 5,000 টাকা আমাকে ফিস দিয়েন। অনেকক্ষণ তাকিয়ে থেকে বললেন, কার বাড়ি বানাবা, কার জায়গায় বানাবা, কে থাকবে ওই বাড়িতে? আমি বললাম আপনার জায়গা, আপনার বাড়ি, আপনি তো থাকবেন, টাকা কার? বললাম আপনার অর্থই হবে। বললাম আমাকে কি পাগল পাইছো? আমার বাড়ি, আমি থাকবো, আবার তোমার মতামত নেব, তার জন্য তোমাকে টাকা দিতে হবে। দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন অফ আর্কিটেক্টস ইন 1972-73। আজকে যখন এ ধরনের অসংখ্য ক্যাম্পাস দেখতে পাই, এবং আরো একটি গোপন তথ্য আপনাদেরকে দেই, প্রত্যেকটি প্রফেশনের ভিতরে বাংলাদেশে যতগুলি প্রফেশন আছে, বাংলাদেশে স্থপতিদের মতন আর্থিকভাবে সচ্ছল বটম লেভেল থেকে আর কেউ নাই। প্রত্যেকেই কোনো না কোনো কাজের সাথে সরাসরি সম্পৃক্ত, অর্থাৎ এই দেশের মানুষ স্থপতিদেরকে গ্রহণ করেছে। এই গ্রহণের সাথে সাথে আমার একটি জিনিস মনে হয়, আমি কোনো প্রফেশনের বিরুদ্ধে কথা বলছি না, দেখেন একজন রাষ্ট্রীয় নেতা যখন অনেক উপরে উঠে যায় তখন তাকে বলা হয় স্থপতি। স্থপতি, জাতির স্থপতি বলা হয়। কই কাউকে তো উকিল বলা হয় না, ডাক্তার বলা হয় না, ইঞ্জিনিয়ার বলা হয় না। কেন? এই কেনটার উত্তর যদি আমরা খুঁজি তাহলে কিন্তু আপনারা একটু আগে যে বক্তব্যগুলি দিয়ে গেছেন সেটি হলো ঘটনা। একজন রাষ্ট্রনায়ক ভবিষ্যৎকে একদম চোখের সামনে জীবন্ত দেখতে পান, এবং সেই মানুষগুলিকে, জীবন্ত মানুষগুলিকে কিভাবে সঠিক রাস্তায় নিয়ে যাবেন, কিভাবে দেশটাকে তৈরি করবেন, এগুলি উনি একেবারে চোখে ছবির মতন দেখতে পায়। একজন স্থপতি ঠিক একইভাবে প্রতিটি জিনিস তৈরি করার আগে সে দেখতে পায়। আমি একটি এক্সাম্পল দিলে বুঝবেন। একজন স্থপতি 100 তালা একটি বিল্ডিং বানিয়েছে, সে কিন্তু 99 তালার বাথরুমের দরজাটা ডান দিকে খুলবে না বাঁ দিকে খুলবে, সে কিন্তু তাকে এই জিনিসটিও চিন্তা করতে হয়। অর্থাৎ স্থপতি এবং একজন রাষ্ট্রনায়কের ভিতরে এই একটি অপূর্ব মিল রয়ে গেছে, এবং যে কারণে স্থপতিরা বিশ্বের দরবারে একটু অন্য স্থান নিয়েছে। বিশেষ করে আপনারা অনেকেই হয়তো জানেন না, বাংলাদেশের জন্মের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যত আন্তর্জাতিক অ্যাওয়ার্ড নিয়ে এসছে সারা দেশে, স্থপতিরা তার মধ্যে সবচেয়ে বেশি। স্থপতিরা প্রচার বিমুখ বলে এই তথ্যগুলি মানুষের দরবারে পৌঁছায় না। এই যে আপনাদের ছাত্ররা যে অ্যাওয়ার্ড নিয়ে এসছে, কোন পত্রিকায় ছেপেছে বলেন? বাংলাদেশের স্থপতিরা এমন এমন অ্যাওয়ার্ড নিয়ে এসছে যেগুলির চিন্তা করা যায় না। বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়েছে। আমি এখন একটি অন্য ছোট্ট একটি কথা যাব, সেটি হচ্ছে যে আমাদের দেশকে নিয়ে সব সময় বিভিন্ন ধরনের নিম্ন শ্রেণীর শিডিউল কাস্ট হিসাবে বোধহয় আমাদেরকে চিহ্নিত করা হয়। কিন্তু আমাকে কি কেউ দেখাতে পারবে পৃথিবীতে একটি রাজধানী রয়েছে যার চারপাশে 4টি থেকে 5টি নদী, এবং সেই নদীর পানিগুলি মিষ্টি পানি? ইউনাইটেড নেশনসের তিনজন সেক্রেটারি বলেছেন পৃথিবীতে যুদ্ধ হলে সুইট ওয়াটারের জন্য যুদ্ধ হবে, আর ঢাকার চারপাশে সুইট ওয়াটারের নদী। কোরআনের পাতা যদি আমরা উল্টাই, প্রতিটি জায়গায় আমরা পাবো জান্নাত। আল্লাহ বোধহয় ভাবছেন যে জান্নাত বললে নাও চিনতে পারে, তারপরে বলেছেন যার নিচে দিয়ে নহর প্রবাহিত হয়েছে। অর্থাৎ ঢাকা শহরকে আমি সরাসরি জান্নাত হিসাবে ডিক্লেয়ার করতে পারি। আমরা তাকে ব্যর্থ করছি। আমরা মানুষরা এই নহরকে ড্রেনে পরিণত করছি, এই মিষ্টি পানিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। এই জায়গাগুলি থেকে আমাদেরকে যদি বের করে আনতে হয় তাহলে এই আরবান ল্যাব ইজ অনলি দ্য সলিউশন। মানুষের মনের ভিতরে ঢুকতে হবে, মানুষের আত্মার ভিতরে ঢুকতে হবে, এবং সেই জায়গা থেকে সঠিক জায়গায় ফিরিয়ে আনতে হবে। একটি জিনিস কিন্তু আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে, জাতির পিতা বঙ্গবন্ধু দুটি শব্দ বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি প্রায় নিজেকে প্রশ্ন করি, স্বাধীনতাটি তো আগে বলা উচিত ছিল, মুক্তি কেন আগে বললেন? আসলে স্বাধীনতা সম্পূর্ণ মূল্যহীন যদি আমরা জনগণকে, দেশের, জাতির মুক্তি না আনতে পারি। মুক্তি, স্বাধীনতার সাথে সাথে মুক্তির একটা বিরাট সম্পর্ক রয়ে গেছে, সেটি হচ্ছে অশিক্ষা কুশিক্ষা থেকে মুক্ত করতে হবে দেশকে, দুর্ভিক্ষ থেকে দেশকে মুক্ত করতে হবে। এই মুক্তির সংগ্রামটাই হচ্ছে সবচেয়ে বড় সংগ্রাম। এই মুক্তির সংগ্রামের সবচেয়ে বড় সৈনিক হচ্ছে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। এই যে তোমরা হচ্ছ
সত্যিকার মুক্তিযোদ্ধাদের চেয়ে, আমরা যারা স্বাধীনতা এনেছি তাদের চেয়েও কিন্তু তোমরা বড় শক্তিশালী মুক্তিযোদ্ধা। তোমাদের যুদ্ধ আমাদের যুদ্ধের চেয়ে অনেক কঠিন। আমাদের যুদ্ধ ছিল পাকিস্তানিকে হটাতে হবে, দেশটি স্বাধীন করতে হবে অথবা মৃত্যুবরণ করতে হবে, অর্থাৎ মাত্র দুটি জিনিস ছিল। কিন্তু তোমাদের এবং আমরা শত্রুকে সম্পূর্ণভাবে চিনতাম। তোমাদের চারপাশের শত্রু, তোমরা শত্রুকে চেনো না, তোমাদের কি করতে হবে সেটিও সঠিকভাবে জানো না। এই জানার আগ্রহটাই তৈরি করার জন্য এই ধরনের ল্যাব একান্ত প্রয়োজন। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষের ভিতরে যে শক্তি রয়ে গেছে, তারা পারে না এমন কোনো কাজ নাই। যদি আমরা সবাই হাত মিলিয়ে কাজ করি, সবাই যদি চিন্তা শক্তি সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে বাংলাদেশকে একটি বিশ্বের দরবারে সবচেয়ে উন্নত দেশে পরিণত করতে পারবো। এবং এই প্ল্যানিং এর মাধ্যমে এই কাজটি করা সম্ভব। আমি আমার বক্তব্য শেষ করব ছোট্ট একটি স্মৃতি কথা দিয়ে। 72-তে মাজহারুল ইসলামের হাত ধরে আমরা 2-3 জন স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে দেখা করার সৌভাগ্য হয়েছিল। মাজহারুল ইসলামকে বঙ্গবন্ধু অসম্ভব রকম শ্রদ্ধা করতেন। উনি তার অফিস থেকে বের হয়ে বললেন যে আপনারা লনে থাকেন, আমি লনে আসছি, একান্ত আপনাদের সাথে আলাপ করতে চাই। বঙ্গবন্ধুর সাথে আমাদের 3-4 জন স্থপতি যারা আমরা মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলাম পরিচয় করিয়ে দিলেন। এবং মাজহারুল ইসলাম সব সময় যা করেন প্ল্যানিং এর কথা বলা শুরু করলেন। আর বঙ্গবন্ধু আমাদের পিঠে থাবা দিয়ে দিয়ে বারবার বলছিল, বাবারা খালি ঢাকা নিয়ে চিন্তা করো না, এই দেশটারে নিয়ে চিন্তা করো, যত প্ল্যানিং করবা, যত কিছু করবা, সমগ্র দেশ নিয়ে করো। কিন্তু দুঃখের ব্যাপারটি হলো আমরা ঠিক এর বিপরীত কাজটি করেছি। আমরা সবকিছু ঢাকায়, এমনকি আমার কাছে অদ্ভুত লাগে যখন দেখি নেভির হেডকোয়ার্টার ঢাকায় এবং একটি জাহাজের রাস্তায় চলছে। এর চেয়ে দুঃখজনক ঘটনা বোধহয় আর কিছুই না। এখন আমরা যদি এই কাজটি করতে চাই, তাহলে আমাদের প্ল্যানিং করতে হবে সমগ্র দেশকে নিয়ে। সমগ্র দেশ যদি না করতে পারি, ঢাকার যদি উন্নয়ন করি, ঢাকাকে ধ্বংসের মুখে আরো তাড়াতাড়ি নিয়ে যাব। কারণ যতই ঢাকা উন্নত হবে, সমগ্র দেশ থেকে মানুষ ঝাঁকে ঝাঁকে ছুটে আসবে ঢাকায়। অর্থাৎ ঢাকাকে যদি আমরা জনসংখ্যায় কমিয়ে আনতে চাই, সমগ্র বাংলাদেশকে উন্নত করতে হবে এবং ঢাকার সাথে সম্পৃক্ত করতে হবে একটি যোগাযোগের মাধ্যমে। সবার কাছে একটি কথা আমি বলে রাখতে চাই, বিশ্বে এখন ডিস্টেন্স মাপা হয় না কিলোমিটার দিয়ে, ডিস্টেন্স মাপা হয় সময় দিয়ে। কতক্ষণের পায়ে হাঁটা পথ, কতক্ষণের ট্রাভেল, কতক্ষণের ফ্লাইট, কতক্ষণের ড্রাইভ, এই জিনিসটাকে যদি আমরা মাথায় রাখি, তাহলে সমগ্র বাংলাদেশকে ঢাকার সাথে সম্পৃক্ত করতে পারবো। যেখানকার মানুষ সেখানেই থাকবে, ঢাকার সমস্ত কিছুই সে উপভোগ করতে পারবে। আমরা যদি এই কাজটি করি, জাতির পিতা বঙ্গবন্ধুর সেই চিন্তা চেতনাকে যদি আজকে সঠিকভাবে কাজে লাগাই, তাহলে আমি মনে করি আমরা বিশ্বের একটি উন্নত দেশে পরিণত হতে পারবো। এবং বাংলাদেশের যে ঐশ্বর্য, একটি ভাষা, অলমোস্ট একটি কালচার, এবং বিশ্বে বাংলাদেশ ধর্মান্ধ না, এই 3-4টি জিনিসের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে নেওয়া কোনো অসুবিধাই নাই। আমরা মনে করি সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো। তার বড় প্রমাণ হচ্ছে 7 কোটি লোককে আমরা স্বাধীনতার সময় খাদ্য দিতে পারি নাই, আজকে 16 কোটি লোককে অর্ধেক জমিতে আমরা খাদ্য দিচ্ছি, খাদ্য আমরা এক্সপোর্ট করছি। অর্থাৎ বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কাজ নাই। এবং তোমরাই হচ্ছে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। তোমরা যদি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধে নিজেদেরকে নিয়োজিত করো, তোমাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এবং এই বাংলাদেশকে বিশ্বের দরবারে উপস্থাপন করার জন্য তোমরাই হচ্ছে সত্যিকার ব্যক্তি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আছি তোমাদের সাথে। ধন্যবাদ স্থপতি মুবাশশির হোসেন। আপনার উদ্দীপনাময় বক্তব্যে আমরা সবসময় উদ্দীপিত হই। এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি বিশিষ্ট উদ্যোক্তা রুবানা হক, মোহাম্মদী গ্রুপের প্রেসিডেন্ট এবং আমাদের সুবিদ রুবানা হক। আমি জানি না আমাকে কেন ডাকা হয়েছে, তবে আমার একটা পরিচয় আছে। ইকবাল হাবিব এবং জামিল আজহার আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। ওরা যেখানে হাঁটে আমি সেখানেই হাঁটি। ওরা যা কিছুতে বিশ্বাস করে আমি সেটাকেই বিশ্বাস করি। এবং দুটো জিনিস সবসময় মনে রাখবেন, আসলে একটি কথা, ভালো শিক্ষক এবং ভালো বন্ধু এটি পাওয়া কিন্তু ভীষণ দুষ্কর এবং ভাগ্যের ব্যাপার। দুটোরই আমার সৌভাগ্য হয়েছে। জামিল এবং ইকবাল
দুজন যে দর্শনে বিশ্বাস করে তা নিঃসন্দেহে অনুসরণীয়। এবং আমরা মোটামুটিভাবে সবাই মিলে ঠিক করেছি, আমরা 3 বন্ধু মিলে একটা নতুন ইনিশিয়েটিভ করব, সেটার নাম দিয়েছি আমরা ঢাকা নেক্সট। সেই ঢাকা নেক্সট ইনিশিয়েটিভে আমাদের কাজই হবে প্রত্যেক দিন খালি ঢাকা নগরী নিয়ে চিন্তা করা। বাংলাদেশ নিয়ে এখনো চিন্তা করছি না আমরা, তবে ঢাকা দিয়ে শুরু হবে আমাদের পথযাত্রা। এবং আমি আশা করি যে আমরা এক সময় এসে আপনাদের কাছে আবারও হাত জোড় করে বলবো যে আমাদের সবার পাশে থাকুন। আবারও বলছি, বাংলাদেশ ইউনিভার্সিটির এই আরবান ল্যাব একটি অত্যন্ত সুন্দর যাত্রা। এই যাত্রায় যদি আমরা সহযাত্রী হতে পারি বা সাথে সাথে হাঁটতে পারি তাহলে অত্যন্ত গৌরবান্বিত হব। আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। এবার অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টিস চেয়ারম্যান জনাব জামিল আজহারকে তার বক্তব্য দিতে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম উপস্থিত শ্রোতাবৃন্দ। অলমোস্ট 5টা বেজে গেছে, আমাদের সময় অত্যন্ত কম, অতএব আমার বক্তৃতা খুবই সংক্ষিপ্ত হবে। প্রথমেই আমি উপস্থিত শ্রোতাবৃন্দ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আজকে আমাদের সাথে থাকার জন্য। আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে, আপনাদের উপস্থিতি আমাদের উদ্যোগকে ইনশাল্লাহ সার্থক করবে। দ্বিতীয়ত, স্যাররা যেটা বললেন, এই বিল্ডিংয়ের অবস্থা যা ছিল সেটাকে যারা ট্রান্সফর্ম করে এই রূপ দিতে পেরেছে, আমাদের অনারেবল বিওটি মেম্বার্স, আমাদের ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার্স, আর্কিটেকচার ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার্স, স্টুডেন্টস, স্টাফ, এভরিবডি, আপনাদের সবাইকে কংগ্রাচুলেশনস। দিস ইজ নট ইজি, এবং এটাই প্রমাণ করে যে আমাদের তরুণদের ভিতরে কত শক্তি, কত সম্ভাবনা লুকিয়ে আছে। যদি আমরা প্রপার গাইডেন্স দিতে পারি তাহলে আসলেই বাংলাদেশকে, ঢাকাকে বদলে দেওয়া সম্ভব। আই হ্যাভ নো ডাউট। একটাই বক্তব্য, একটাই পয়েন্ট আমার, সেটা হলো কেন আমরা আরবান ল্যাব নিয়ে হঠাৎ করে ব্যস্ত হলাম। আমরা আরো অনেক কনসেপ্ট আছে যেগুলোর উপরে চিন্তা ভাবনা করতে পারতাম। বাংলাদেশ ইউনিভার্সিটির সাথে কেন আমরা এত এফোর্ট এবং ইনভেস্টমেন্টে গেলাম আরবানাইজেশন নিয়ে? আপনাদের কারো জানা আছে পৃথিবীর প্রথম সিটি কি ছিল? ডিবেট আছে, আমি জানি। চিন্তা করেন তো, ঢাকাকে যে আমরা আজকে প্রায় 1.5 কোটি, আজকে সকালে গুগল করে দেখলাম 1.7 কোটি লোকের স্মৃতি বলি। প্রথম সিটিটা কি ছিল? কেউ কেউ কি জানেন? ক্যান এনিবডি গ্যাস? হাত উঠান পারলে, জানলে। গ্যাস করলেও হবে। আচ্ছা, আমি গ্যাস করি। কিছু দ্বিমত আছে। খুব সম্ভব ঐতিহাসিকরা মনে করেন the first city on earth was a city of Uruk in present day Iraq. কেউ বলে আলেপ্পো in Syria present day. তো আমি চেক করে দেখলাম যে ওদের পপুলেশন কত ছিল। আচ্ছা, ওগুলা প্রায় 4,500 BC, আজকে থেকে 6,500 বছর আগে সেগুলোর প্রতিষ্ঠা। তো চেক করে দেখলাম যে সেগুলোর পপুলেশন ছিল 2,000-3,000 এরকম। তো আজকে ঢাকার পপুলেশন 1.5 কোটির বেশি। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইকবাল সাহেব একটু আগে বলে গেছেন, বাংলাদেশের কত মানুষ উইল মুভ ফ্রম গ্রাম টু ঢাকা অর আরবান। পৃথিবীতে 2009 সালে 2009 সাল ওয়াজ আ ইউনিক মোমেন্ট ইন হিউম্যান সিভিলাইজেশন। কেন জানেন? Because more people lived in cities than in rural areas. 2009 সালে human civilization crossed that threshold. এখন আরবান এরিয়া বলতে জাতিসংঘ কি বোঝায়? জাতিসংঘ বোঝায় এমন জায়গা যেখানে পপুলেশন ডেনসিটি হলো 1500 প্লাস পার স্কোয়ার মাইল। যেখানে 1500-র বেশি মানুষ আছে পার স্কোয়ার মাইল, তাকে বলে আরবান এরিয়া। 2009 সালে, আই রিপিট, মানুষ, বাংলাদেশ খালি না, মানুষ started more of them living in cities than in villages. এবং আসার আগে আমি আবার চেক করলাম, বাই 2050 2050 সালে
বলেন তো 10 জনের ভিতরে কত লোক কয়জন শহরে থাকতে পারে? টেক আ গ্যাস। 2050 সালে 100 জনের ভিতরে কয়জন শহরে থাকবে, কয়জন গ্রামে থাকবে বলে আপনারা মনে করেন? আচ্ছা, ক্লোজ ইনাফ, থ্যাংক ইউ চাচা। 70। 100 জনের ভিতরে 70 জন থাকবে সিটিতে, কম্পেয়ার টু 30 জন থাকবে গ্রামে। এটা আমার কথা না, এটা জাতিসংঘের কথা। সো হিউজ চেঞ্জেস আর হ্যাপেনিং ইন হিউম্যান civilization. Cities not only concentrate people, it also concentrates problems. Problems such as আমার আগের বক্তারা বলে গেছেন, পানি নিয়ে প্রবলেম, বাতাস নিয়ে প্রবলেম, স্বপ্ন নিয়ে প্রবলেম, জমি নিয়ে প্রবলেম, আর কি নিয়ে প্রবলেম, এভরিথিং ইজ আ প্রবলেম। ইট কনসেন্ট্রেটস প্রবলেমস এবং উই ক্যানট এসকেপ ইট। এটা আপনাদের জীবদ্দশায়, আমাদের জীবদ্দশায় উই শ্যাল স্টার্ট সাফারিং। ইনফ্যাক্ট গতকালকে আমি একটা রিপোর্ট দেখলাম, গত 10 বছরে ঢাকা শহরের এয়ার পলিউশন কত % বেড়েছে বলে আপনাদের ধারণা? 5%, রাইট? 80%। নাসার একটা রিপোর্টে তারা স্যাটেলাইট দিয়ে দেখেছে, আপনাদের কষ্ট করে মাপামাপি করতে হয় নাই, তারা স্যাটেলাইট দিয়ে দেখেছে আমাদের এখানে নাইট্রোজেন কনসেন্ট্রেশন, ঢাকা শহরের পলিউশন 80% বেড়েছে গত 10 বছরে। আপনারা কি, আমরা কি বাতাস নিঃশ্বাস নিচ্ছি আর শরীরে যে এফেক্ট কি হচ্ছে এটা আমরা কেউ জানি না। যাই হোক, এই সমস্ত কারণেই এখন এমন একটা পর্যায়ে এসেছে, কথা বলে আর প্রবলেম সলভ করা যাবে না, স্বপ্ন দেখেও আর প্রবলেম সলভ করা যাবে না। অ্যাকচুয়ালি কিছু কাজকর্ম করতে হবে এবং কাজকর্ম করার আগে স্যাররা যেটা বললেন, কিছু প্ল্যানিং লাগবে। প্ল্যানিং করতে হলে রিসার্চ লাগে। মনে মনে প্ল্যানিং করে মনে মনে কাজ করলে এই স্কেলের প্রবলেম, সিলিকন ভ্যালিতে আমরা বলি ভলিউম, ভ্যারাইটি, ভেলোসিটি, এই স্কেলের প্রবলেম সলভ করা সম্ভব না ইউজিং গুড ইন্টেনশন অ্যালোন। ইউ নিড টেকনোলজি। সেই জন্যই আরবান ল্যাব বাংলাদেশ ইউনিভার্সিটি উইল ওয়ার্ক অ্যাজ অ্যান ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ সেন্টার, যেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স, আর্কিটেকচার, ফার্মেসি, ইলেকট্রিক্যাল, বিজনেস, সোশিওলজি, এভরি সিঙ্গল ডিপার্টমেন্ট, কারণ জীবনটা ইন্টারডিসিপ্লিনারি, শহরটা ইন্টারডিসিপ্লিনারি, lab will be interdisciplinary also. We shall do original research. যেই রিসার্চের উপর ভিত্তি করে we will be a think tank for policy makers in Bangladesh, যাতে ওনারা আমাদের শহরকে তথা আমাদের দেশকে আরো সমৃদ্ধ, আরো সফল করতে পারেন, যাতে আমরা 71-এর যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আমার তখন 6 বছর বয়স, সেই চেতনার সোনার বাংলা আমরা গড়ে তুলতে পারি। বাংলাদেশ ইউনিভার্সিটি উইল হেল্প ইন দ্যাট জার্নি। এই আশা নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। অসংখ্য ধন্যবাদ জনাব জামিল আজহার। আমরা আমাদের এই শুভ আয়োজনের প্রথম পর্বের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্বটা শেষ করছি। আমাদের ক্যাম্পাসের পক্ষ থেকে অতিথিদেরকে স্মারক উপহার দেবেন আমাদের বিভাগীয় প্রধান এবং অ্যাডভাইজার। ওনারা যদি অনুগ্রহ করে স্মারক উপহারগুলো আমাদের অতিথিদেরকে প্রদান করেন। এরপর আমরা আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পাসের উদ্বোধনের জন্য একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করেছি। বৃক্ষরোপণের পর আমরা আমাদের ক্যাম্পাস ভ্রমণে নিয়ে যাব আমাদের অতিথিদেরকে। আমি আমার সহকর্মীবৃন্দ এবং আমার ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করছি তারা তাদের নিজ নিজ স্টুডিওতে গিয়ে অবস্থান নেবে, যাতে অতিথিরা গেলে তারা তাদের নিজের ক্যাম্পাসকে পরিচয় করিয়ে দিতে পারে। বাংলাদেশ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি। নতুন স্বদেশ গড়ার লক্ষ্যে প্রগতির পথে হাঁটি। বাংলাদেশ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি। নতুন
দেশ গড়ার লক্ষ্যে প্রগতির পথে হাঁটি। জ্ঞানের আলোক জ্বালবো মোরা, আলোকিত মানুষ গড়বো মোরা, স্বপ্ন মোদের দু চোখ ভরা, আধুনিক শিক্ষায় আলোকিত বাংলাদেশ। বাংলাদেশ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি। আমাদের এই প্রিয় ক্যাম্পাস, স্নেহ ভালোবাসায় ভরায় উচ্ছ্বাস, নতুন স্বপ্ন নতুন আশা, মুক্ত চিন্তা ভালোবাসা। আমাদের এই প্রিয় ক্যাম্পাসে লক্ষ কোটি যুবক যুবতী খুঁজে পাবে জীবনের দিশা। বাংলাদেশ ইউনিভার্সিটি, বাংলাদেশ।